শুভ সন্ধ্যা এবং সুন্দর সন্ধ্যা। ভালোবাসা নিয়েও বন্ধুগণ, জীবন মানে আড্ডা, আর আড্ডায় উঠে আসে জীবনের সব কথা। আজকে আমার এখানে 3 জন অতিথি আছেন, আমরা তাদের সাথে আড্ডা দেব এবং সেই আড্ডার মধ্যে আপনারাও যুক্ত হয়ে যাবেন এক সময়, সেই অপেক্ষায় থাকবো। প্রথমেই আমি যাচ্ছি আমার ডান দিকে, সুন্দর ভীষণ লালপরি লালপরি লাগছে, নুসরাত ফাতেমা সত্ত্বাধিকারী, দ্য টেলস অফ বাংলাদেশ। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো থাকি সবসময়, আর এখানে এলে একেবারে দ্বিগুণ চৌগুণ ভালোবাসায় ভরপুর থাকি, ভীষণ ভালো লাগে। আমার ভীষণ ভালো লাগছে, আর ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানালেন এই প্রোগ্রামে। আপনাকেও ধন্যবাদ এবং স্বাগতম। তারপরে মাঝখানে আছেন ফাতেমা শিরিন আপা, সভাপতি আন্তর্জাতিক কুলিনারি একাডেমি অব বাংলাদেশ। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এই যে আপনাদেরকে পেয়েছি, পর্দার সামনে আছে বন্ধুগণ এবং সাথে আছে একেবারে জীবন্ত সব ফুল দুলছে একেবারে, তো তাদের সাথে ভালো না থেকে তো পারা যায় না একদম। তারপরে সব শেষে আছে আমার বাদিকে সাফিনা মৌসি, সঙ্গীত শিল্পী। এই যে বলছিলাম ফুল ফুটে আছে সব, তো শাড়ি সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা গোলাপ ফুল, ফুটন্ত গোলাপ আমাদের আজকে লেডিস ক্লাবের আড্ডায় এসেছে। কেমন লাগছে মৌসি? সব সময়ের মতো এখানে আগেও আসা হয়েছে, বরাবরের মতোই খুব বেশি ভালো লাগছে, আর আসলে মনটা আরো অনেক বেশি ভালো হয়ে যায়। অনেক বেশি ভালো লাগে। বাহ, অনেক ধন্যবাদ। লালন ফকির বলেছেন, সুখ পেলে হও সুখের ভোলা, দুঃখ পেলে কেন হও উতলা। নিশ্চয়ই আমাদের আজকের আড্ডার বিষয় বুঝতে আর বাকি নেই। দুঃসময়ে ভেঙে পড়তে নেই, কথাটার সাথে কতখানি একমত? আমি একমত, কারণ হচ্ছে দুঃসময় যদি না আসে তাহলে আমরা সুখের যে উপলব্ধি বা অনুভূতিটা আসলে ফিল করতে পারবো না। আর দুঃসময় আসলে মানুষের মানে ভেঙে পড়লে তো আসলে চলবে না, ওইটা থেকে একটা শক্তি সাহস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া যায়। তো আমি সেটা মনে করি যে দুঃখ মানুষের মানে থাকা উচিত, আসা উচিত জীবনে, উচিত। কারণ জীবনটা আসলে সবসময় নদীর স্রোতের মতন একভাবে চলে না, বাঁক থাকে। আবারও গানের কথাই যেতে হয় যে আধার না থাকে যদি কি আছে আলো আছে, সেটাই তো। দুঃখ থেকে আসলে আমার নিজের লাইফেও অনেক অনেক ক্রাইসিস বা অনেক চড়াই তো থাকে, সবার জীবনে থাকে। তো ওখান থেকে আমি একটা আত্মবিশ্বাস নিয়ে আমি আসলে যে কাজের যে স্পিয়া বা একটা স্পিড বা একটা আত্মবিশ্বাস সেটা তৈরি হয়, নাহলে আমি উপলব্ধি করতে পারতাম না আসলে যে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় দুঃখ না পেলে। এবং আমি সবসময় অনেস্ট থাকার চেষ্টা করি, কারণ যে পরিস্থিতি হোক না কেন, যা আমার নিজের কাছে নিজে আমি যদি পরিষ্কার না হই তাহলে আমি আসলে সৎ থাকতে পারবো না, যে কোনো পরিস্থিতি হোক। এবং পরিস্থিতিতেই আমার ভুলগুলো দিয়ে আমি আসলে শিক্ষা গ্রহণ করি, কারণ কেউ যদি হয়তো এমন পরিস্থিতি হয় কেউ বুঝে না, আমি বোঝানোর চেষ্টা করি, আমি জানি আমার কণ্ঠ স্পষ্ট। বাহ, তো এই আত্মবিশ্বাসটা নিয়ে আসলে আমি আমার কাজগুলা খুব ভালো করে এগিয়ে যাই আর কি, কখনো ভেঙে পড়ি না। ওইটাই আমার মনোবল, যে আমি কেন ভাঙবো, সেটা আমাকে অনুপ্রেরণা দেয় ভিতর থেকে, একদম শক্তি যোগায় আর কি। এবং মানুষই সেটা পারে, অবশ্যই সবার জীবনে এরকম উত্থান পতন থাকে। আর আল্লাহ মনে হয় মেয়েদেরকে স্পেশাল আলাদা একটা বোধহয় আরেকটা সাহসের উদাহরণ জানলাম। মা দুর্গা তো এমনিতেই বলেন আমরা আসলে সবকিছু সামাল দিই, ঘর সংসার কাজ বাইরের কাজ সবকিছুই, পেশাগত কোনো কিছুতে না নেই, কম্প্রোমাইজ নাই। তো এটার মধ্যে অনেক বাধা আসে, কিন্তু সেই বাধা আমরা উপক্রম করে এই জন্য বোধহয় লেখক কবিও বলেন যে নদী এবং নারীর মধ্যে একটা ভালো সাদৃশ্য আছে। হ্যাঁ, নদীও ভাঙতে ভাঙতে আবার নিজেকে গড়ে, নারীও সকল বাধা অতিক্রম করে নিজেকে না ভেঙে আবার ঘুরে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায়। অনেক ধন্যবাদ ফাতেমা আপা। এই যে দুঃসময়ে ভেঙে পড়তে নেই, এটা তো চিরন্তন সত্য একটি কথা, তো সেটি জীবনে বারবার কিভাবে আসে, কিভাবে আসলে সেটি আবার আপনি সামলাতে চেষ্টা করেন? আচ্ছা, আমার মনে হয় যে দুঃসময়ে ভেঙে পড়তে নেই, এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমার মনে হয় বড় সত্য এবং বড় শিক্ষা। আমার এমন কোনো মানুষ নেই
সমাজের এমন কোনো শ্রেণী নেই যার জীবনের কোনো না কোনো সময়ে একটা দুঃসময় পার করবে। তো এই দুঃসময়টা পার করতে সবাই যে সমানভাবে পারে তা না, অনেকে হয়তো ভেঙেও পড়ে, তবে ভেঙে পড়াটা যাবে না। কেমন, এই দুঃসময় মানুষের জীবনে আসবে, এটাই স্বাভাবিক। এই দুঃসময়ে কেন্দ্র করে থেমে থাকা যাবে না, ভেঙে পড়া যাবে না। নিজের ভিতরে একটা শক্তি সঞ্চয় করতে হবে, নিজের মধ্যে যে একটা সাহস বা আত্মবিশ্বাস, যে সব সময় যে আমরা সুন্দর সময় পার করব এমনটা না। তো এই দুঃসময়টা আসলে আমাকে শক্তভাবে সেটা মোকাবিলা করতে হবে। যে যখনই কোনো একটা কঠিন সময় আমি পার করছি, তাৎক্ষণিকভাবে আমার মনে হয় যে আমার সামনে কতগুলো পথ খোলা আছে, কি করতে পারি আমি, আমাকে দিয়ে কি করা সম্ভব। হ্যাঁ, সেইটুকু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে এটার মোকাবেলা করব। এবং ঝড় যেমন যখন শুরু হয় একসময় শেষ হয়, এই দুঃসময়টাও একসময় শেষ হবে। আমাদের অপেক্ষা করতে হবে, সামনে সুদিন আছে। সেই অন্ধকারের পরে আলো, রাতের পরে সুন্দর একটা সকাল, ঝড়ের পরে একটা সেই শান্ত আকাশ। তো এরকম নিজের মনের মধ্যে রাখতে হবে যে আমাদের পরবর্তী সময়টা হয়তো ভালো কিছু আছে, বাট এই সময়টা যে নিজেকে ধৈর্য ধরে রাখা, এইটা খুব কঠিন। অনেকে ভেঙে পড়ে না যে তা না, আমি হয়তো আমার চারপাশেও দেখেছি অনেকের কঠিন সময়। তো আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের ভিতরের শক্তিটাকে, আমাদের ভিতরের যে আলোটাকে জ্বালিয়ে দিতে হবে। কেমন, এবং খুব শক্ত হাতে সেইটা মোকাবেলা করা। আমরা পিছু হটলে চলবে না, আমরা থেমে যেতে চাইলে চলবে। ওটাকে এই দুঃসময় থেকে শিক্ষা নিয়েই আমাকে সামনে সুদিনের জন্য এগিয়ে যেতে হবে। আমি এটাই যেটা বুঝলাম যে কি হলো, কেন হলো, এমন কেন হলো, আমার সাথেই কেন হলো, এটা ভাবা যাবে না, কিছু ভাবা যাবে না। আমার সামনে কতগুলো পথ খোলা আছে, আমি কিভাবে এটা মোকাবেলা করতে পারি। এবং আরেকটা জিনিস যে আল্লাহর উপরে ভরসা রাখা, নিজের শক্তি সঞ্চয় করা। হ্যাঁ, নিজের শক্তিটাকে সঞ্চয় করা, নিজের ধৈর্য ধারণ করা, নিজের আত্মবিশ্বাসটা, মানে আমার মনে হয় এই দুঃসময়গুলো মানুষের ধৈর্য, মানুষের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসটা পরীক্ষা করারই একটা সময়, যে আমার কতটা আত্মবিশ্বাস আছে, আমার কতটা ধৈর্য আছে। সোনার খাদ যেরকম কষ্টি পাথরে যাচাই করা হয়, তেমনি দুঃসময় দিয়ে আসলে কে কতটা ভালো ভাবে উতরে যায়, সেই পন্থাটা বোধহয় বের করা যায়। আমার মনে হয় কি জানেন, যে আমার পাশে কে দাঁড়াবে, আমার পাশে কে দাঁড়ালো না, আমার পাশে কে নেই, আমার এসব মনে হয় যেন ভাবাটা বৃথা। নিজের কষ্টগুলোকে, আমার মধ্যে আমিটাই আমার সবচেয়ে বড় শক্তি, আমার যে চিন্তা শক্তি, এটাই আমার সবচেয়ে বড় অবলম্বন। আমার চিন্তা শক্তি দিয়ে বার করব আমি যে আমার সামনে কি কি পথ, কি করণীয় আছে, কি পদক্ষেপ। আমার আমিকে নিয়েই পথ চলে। আমার আমি না, শুধু আমার আমি বলে তো চলবে না, উপরে একজন আছে, উপরওয়ালা, যার উপরে অলওয়েজ ভরসা রাখতে হবে, কারণ উনি আমাদের পাশে থাকবেন, কেউ না থাকুক, সৃষ্টিকর্তা আমাদের পাশে থাকবেন। আর আমার ভিতরে যে আমিটা, এইটাই আমার জন্য আসলে সবচেয়ে বড় শক্তি। এবং এই দুটো থাকলে না, আপনি দেখবেন কেউ আপনাকে দমাতে পারবে না, কেউ আপনাকে থামাতে পারবে না। সাময়িক ঝড় হয়তো আপনার উপর দিয়ে যাবে, সেটা মানসিক হতে পারে, সেটা শারীরিক হতে পারে, সেটা আর্থিক হতে পারে। হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ সব কিছু দিয়ে জীবনের কোনো না কোনো সময় কষ্ট পায়। কেউ দেখবেন আত্মীয় স্বজন কষ্ট দিয়েছে, বন্ধু বান্ধব কষ্ট দিয়েছে, আপনার কর্মজীবনে সহকর্মীরা কষ্ট দিয়েছে, বাট আপনার আমি যদি আপনার মানে আমার আমিটাই যদি আমার বড় শক্তি হই, আর উপরে সৃষ্টিকর্তা, আপনি দেখবেন আপনাকে হারানোর আর কেউ নেই। মানে এমন যে চন্দ্র, সেও তো 15 দিন থাকে পৃথিবীতে, 15 দিন থাকে না, তাতে কি পৃথিবী ভেঙে পড়ে? কারো মাথায় তো ভেঙে পড়ে না। ধন্যবাদ আপা। মৌসি, এই যে দুজন মানুষ এত সুন্দর করে আজকের যে বিষয় তার সংজ্ঞা দিল, তো এনাদের কথা শুনে তোমার কি মনে হচ্ছে, আর তোমার কি এই বিষয়ের সাথে সংযুক্ত কোনো গান মনে পড়ছে কিনা, যেহেতু তুমি সঙ্গীত শিল্পী? হ্যাঁ, গান গাইছি একটা, তাহলে পছন্দের গান। তারপরে বক্তব্য। আচ্ছা, তারপরে বলছি। আচ্ছা, গান গাইব, ঠিক আছে।
তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড় আমার দরজায় খিল দিয়ে যায়, আমার দারুণ জ্বর। আমার কথার শব্দ দূষণ, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। বাহ, আসলেই তো মানে সে ভেঙে পড়ে নাই, তাই তো? হ্যাঁ, কখনোই না। বরং শুভকামনা জানাচ্ছে। থ্যাংক ইউ। নিজের ক্ষেত্রে কি হয়? আমার কাছে মনে হয় যে দুঃখ জিনিসটা, সুখ দুঃখ জীবনের সাথে খুব বেশি রিলেট। মানে দুঃখ জিনিসটা প্রত্যেকের জীবনে আসা উচিত। আসলে এমন কোনো মানুষ হয়তো বা পাওয়া যাবে না যাদের জীবনে খানিকটা হলেও দুঃখ আসে নাই। কারণ দুঃখটা যদি জীবনে না আসে, সুখটা যে কতটা বেশি মানুষকে সুখী করতে পারে গভীরভাবে, এটা কিন্তু আমরা ভেতর থেকে উপলব্ধি করতে পারবো না। তো আমাদের জীবনে দেখা যায় দুঃখ আসুক, ভেঙে পড়া আসুক, এই জিনিসগুলো থেকেই তো মানুষের আত্মবিশ্বাসটা বাড়বে। দেখা গেল যে আমাকে কিছু মানুষ দুঃখ দিল, পিছন থেকে অনেক কিছু বলল, তো এই যে আমার একটা বেঁচে থাকার অনুপ্রেরণা যে আমাকে অনেক বড় হতে হবে, মানুষগুলোকে ছাড়িয়ে যেতে হবে, এই আত্মবিশ্বাসটার জন্য জীবনে দুঃখ আসা দরকার এবং কোনো অবস্থাতেই ভেঙে পড়া যাবে না। কারণ মানুষ যদি আত্মবিশ্বাস থেকে সরে আসে তাহলে তো নিজের মতো করে কখনো গড়ে উঠতে পারবে না। আমি যদি আমার ক্যারিয়ারের কথা দিয়ে বলি, যেমন আমি গান করছি, সঙ্গীত শিল্পী, আমি তো এই যে আজকে এ পর্যন্ত বসে আছি, দেখা যাচ্ছে যে জীবনে অনেকে তো অনেক কিছু বলেছে পিছন থেকে। তো আমি যদি আজকে ওই কথাগুলা থেকে সরে যেতাম বা ওইগুলার জন্য নিজেকে সরিয়ে নিতাম বা ভেঙে পড়তাম, আমি তো কখনো আজকে মৌসি হতে পারতাম না, এবং আজকে আমাদের দেখাও হতো না। দেখাও হতো না। তো বিশেষ করে আমরা যে মিডিয়া জগতে আছি, দেখা যায় আমাদেরকে নিয়ে অনেক মানুষ অনেক সমালোচনা করবে, স্বাভাবিক। তো আমাদের মেন্টালিটি এমনিতেই অনেক বেশি স্ট্রং থাকতে হয়। তো আমি মানুষ সাধারণ সবার উদ্দেশ্যে বলবো যে ভেঙে পড়া যাবে না, বরং যারা আপনাকে বলবে পিছন থেকে, পিছু টানের কোনো কিছু বলবে, বরং ওই মানুষগুলোকেই ছাড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে অনেক বড় হতে হবে। এই বিশ্বাসটা নিয়েই আসলে এগোতে হবে। অনেক ধন্যবাদ। আর তুমি একটা মজার কথা বলছিলে যে তোমার সাথে, তুমি যখন ছোট ছিলে তখন তোমার আম্মু সাথে আমি আমার মেয়েকে নিয়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম চিন্ময়ী হলে। আমি তখন অ্যাকচুয়ালি অনেক ছোট ছিলাম, আমার খালামুনির বাসা তখন ঢাকায় ছিল, তখন আমি গ্রামে ছিলাম, এখন ঢাকায় শিফট হয়েছি অনেক বছর। তো তখন আমি খালামুনির বাসায় এসে মামুনি খালামুনি সহ চিন্মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তো আমাকে মামুনি আজকে বলছো যে তোর কি মনে আছে যে ওই আপুর সাথে কিন্তু তার 2টা মেয়ে এসেছিল তাকে নৃত্য পরিবেশন করার জন্য, আর আমি নাকি ছটপট করছিলাম যে আপনার সাথে একটু দেখা করব। দেখা হয়েছিল। তা আমি তো তখন অনেক ছোট্ট ছিলাম, আমার তো খুব বেশি মনে নেই, মেবি 5-6-এ পড়ছিলাম। তো এই মেমোরিটা আজকে আমার জন্য অনেক স্পেশাল। আবারও বেঁচে আছি, দেখা হয়ে গেল, এটা আসলে অনেক বড় পাওয়া। এটাই জীবনের পরম প্রাপ্তি, বড় পাওয়া। সময় হয়ে গেল বিরতিতে যাবার, একটু পরে আবার ফিরবো। আর আমি বলি আর না বলি, আমার বিশ্বাস তোমরা আমাদের সাথেই থাকবে, সাথেই থেকো। ফিরে এলাম বিরতি শেষে এবং তোমরা আমাদের সাথে আছো, এটা দেখে ভীষণ ভালো লাগছে। আমি জানি মৌসির আম্মুও দেখছে। আপনাকে আমার সালাম এবং শুভেচ্ছা আর শুভকামনা রইল, আমাকে মনে রাখার জন্য দোয়া করবেন আমার জন্যে। আবার আসি তাহলে নুসরাত ফাতেমার কাছে। আপনি তো স্বত্বাধিকারী, আপনার যে প্রতিষ্ঠান তার নাম দ্য টেলস অফ বাংলাদেশ, সেটা করতে গিয়ে কখনো এরকম মানে দুঃসময় সংকটময় মুহূর্ত এসেছে কিনা, যেটাকে একদম নির্যোগ্যতায় উতরে এই পর্যন্ত এসেছেন? না, বাধা তো আসলে একটা জিনিস কাজ করতে গেলে আসে প্রথম দিকে। আর আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিসে আছে, তো প্রথমে আমার শোরুম ছিল, তো যেহেতু বাইরে বাইরে পোস্টিং, আমার কলেজেও জব হয়েছিল, তো আমি এটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমার হাজবেন্ডের সরকারি চাকরি। তো এক পর্যায়ে দেশের বাইরে পোস্টিং হলো লন্ডন হাই কমিশনে। আমার শোরুমগুলো বন্ধ করে আমি ওখানে চলে যাই। যাওয়ার পর ওখানে আবার ডিপ্লোমেটের স্পাউসদের কিছু নিয়মকানুন আছে, বিধিনিষেধ আছে যে কাজ করা যাবে না। তা আমি ওই সময়টা আবার কাজে লাগাই, আমি আবার ক্লোদিং ডিজাইনিংয়ের উপর কিছু কোর্স করে ফেলি। তারপর 2023-এ এসে আমি আবার নতুন করে কাজ শুরু করি। তো এই
আফটার কোভিডের পর আসলে অনেক চেঞ্জ, অনলাইনের চলে উপর এসেছে, সবাই অনেক করে। আমি কিছুতেই, আবার হ্যাঁ। লাইভে খুব একটা কমফোর্ট না, আবার আমার হাজবেন্ড যেহেতু গর্ভিণীতে আছে, তো ওটাও অনেক একটা কিছু আছে। দুঃসময় ছিল। হ্যাঁ, তো কিভাবে শুরু করব, কি মানে কোথা থেকে শুরু করব, এটা নিয়ে একটা তো ফ্যামিলি থেকে সাপোর্ট তো ছিলই, কিন্তু আসলে যে কোনো কাজ শুরু করা মেয়েদের জন্য আসলে চট করে মানে মানে সহজ না। অতটা হ্যাঁ, সংসার বাচ্চা নরম সামাল নয় দিয়ে, আর কি। হ্যাঁ অনেক দূর, আর লো লেভেলে কাজ করতে গেলে আসলে তো অনেকটা সময় করতে হয়, ওদের সাথে ডিল করাও অনেকটা টাফ। তো এসব চড়াউতরাই করে শুরু করেছি কাজ, আল্লাহর রহমতে এখন ভালো হচ্ছে। কিন্তু তারপরও মানে অনেক ঝামেলার মধ্যে তো যেতে হয়, কিন্তু সেই যে বললাম যে মনের যে একটা আত্মবিশ্বাস, যেমন আজকে এখানে আসছি সুন্দর করে সেজে গুজে, আমি কিন্তু কালকে রাতে হসপিটাল থেকে আসছি, আহা। আমি ভীষণ সিক, কিন্তু আমার মাথায় ছিল যে আমি নেক্সাস টেলিভিশনে যাব, ইন্টারভিউ দিব। আমার জাস্ট হাতের ক্যানোলাটা ক্যানোলাটা খুলে আমি খুলে। সুন্দর করে সেজে, কারণ 2 দিন পরে পহেলা বৈশাখ, আমি একটা লাল শাড়ি বের করলাম, বাহ। বের করে আমি সেজে গুজে চলে আসছি। যে এটা একটা আমার মানে আত্মবিশ্বাস বা মনোবল শক্তি যে আমি যাব করব, এই তো এটা আসলে সবসময় মানে আমার ভিতরে কাজ করে যে আমি আমার নিজেকে ভালোবাসবো। আমি যদি আমার নিজেকে ভালো না বাসতে পারি, আমি কাউকে ভালোবাসা দিতে পারবো না। ঠিক একদম, ভালোবাসা অনেকটা কি বলবো, মানে লকারের মতো বা ব্যাংক অ্যাকাউন্টের মতো, অবশ্যই। যার কাছে যত বেশি নিজেকে আগে আছে ভালোবাসতে সে হবে। তত বিলাতে হ্যাঁ, পারবে। তারপর না আমি সবাইকে আমি ভালো রাখতে পারবো এবং সেই ভালোবাসা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে। পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, বাহ। আর ছোট মেয়ে A লেভেল দিচ্ছে এবার ফাইনাল, নেক্সট ইয়ারে সেও ইউনিভার্সিটি যাবে। বাবা মা আছে, আর আমরা 3 বোন 1 ভাই। বাহ। তো ওরা নিশ্চয়ই মার কাছে শেখে। হ্যাঁ, সবসময় আমাকে ফলো করে। বাহ। ছোটটা তো বলে ডিজাইনার হবে আমার মতন। ও বাবা। বাহ। তো ওরা খুব উৎসাহ দেয় কাজের ব্যাপারে, আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই খুব উৎসাহ দেয় এই কাজের ব্যাপারে। আর বলেন যে দুঃখ, এটা আসলে মানুষের লাইফে একটা থাকবেই, একটা অংশ, এটা বলতে অংশ গেলে আসলে। একটা অংশ। এটা নিয়ে কখনো আমি পজিটিভলি দেখি সবসময়। আমি কখনো বরং প্রস্তুত থাকা ভালো, প্রস্তুত থাকা ভালো, মানসিকভাবে হ্যাঁ, প্রস্তুত থাকা মানসিকভাবে ভালো প্রস্তুত যে থাকা ভালো। আসতে পারে। এই পজিটিভ থেকে একটা ভিতর থেকে একটা শক্তি বা সাহস আসলে একদম। আর যোগায়। ফাতেমা আপা বলছিলেন যে উপরে একজন আসছেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহর উপর ভরসা স্রষ্টাকে মনে রেখে, একদম। হ্যাঁ, যে যাই আসুক সামনে সামনে আমরা যেন এটা আমি মোকাবেলা করব করতে একদম পারি, ভিতর সেই থেকে। সাহস, আল্লাহর উপর সেই ভরসা শক্তি রাখতে আমাকে হবে। দাও। এটাই। একদম একদম। আর অনেক ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, পরিবার তো একটা বড় প্রতিষ্ঠান, সামাজিক, পরবর্তীতে সেই সব পরিবার মিলে একটা সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো আপনার পরিবারে আপনি এই দুঃসময় এলে, এটা পারিবারিক, এটা আমি ব্যক্তিগত বলছি না, পারিবারিকভাবে আসে না, কোনো দুঃসময় এলে পরিবারের লোকজন যারা থাকে আশেপাশে হয়তো ভেঙে যাচ্ছে, মনোবল হারাচ্ছে, তাদেরকে কিভাবে উৎসাহিত করেন? আমি আসলে প্রত্যেকের, আমি একজন শিক্ষক মেইনলি, আমি কোটাসুরায় কাজ তাহলে করেছি। ছাত্রদেরও তো হ্যাঁ, সেই বলছি সামলাতে হয়েছে। যে আপনি যেহেতু পরিবার নিয়ে বলছেন, আমি সব সময় অন্যের কষ্টটাকে, অন্যের দুঃস্বপ্নটাকে, অন্যের দুঃসময়টাকে নিজের করে নিই ভাবতে এবং পছন্দ তার করেন। পাশে যেভাবে থাকা যায়। আমার মনে হয় সবচেয়ে বড় দেবার কি জানেন, আমি কারো দুঃসময় কিছু অর্থ দিলাম, আমি কারো মনের অবস্থা খুব খারাপ, সবচেয়ে তার পাশে সহানুভূতি। বন্ধুর মতো তাকে সহানুভূতি, তাকে সৎ পরামর্শ, তার ভিতরে আমিটাকে জাগিয়ে তোলা, তার ভিতরে শক্তিটাকে জাগিয়ে তোলা, যে তুমি একটু ধৈর্য ধরো, তুমি পারবা, বা তুমি এভাবে করো, বা আমি আছি তোমার পাশে। বাহ। দেখেন, আমরা যেমন আল্লাহকে সবসময় আল্লাহ আমার পাশে থাকো, আমাদের মনটা তখনই কিন্তু শান্ত হয়ে যায়। ঠিক একজন মানুষের পাশে যদি আমি গিয়ে বলি আমি আছি তোমার পাশে, আরেকজন মানুষ এসে হ্যাঁ, যদি ভরসা তখন কিন্তু দেয়, আমার মনে হয় যে কোনো সাপোর্টের চেয়ে এই যে মেন্টাল সাপোর্ট, এটা অনেক বড় কিছু। এটা ফ্যামিলির জন্য হোক, ফ্যামিলির মানুষদের জন্য হোক, আমার যদি বন্ধু, আবার আমি যখন টিচার ছিলাম আমি দেখেছি আমার স্টুডেন্টদের অনেকের ফ্যামিলিতে অনেক রকম বিপর্যয়, এবং আমি অবাক হয়েছি যে মানুষের এত, হয়তো সেই বিপর্যয়টা আমার জীবনে আসেইনি, কিন্তু আমি এমনভাবে ওদের দুঃখগুলোকে আমার মতো করে ভেবে নিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তখনই আমার মনে হয়েছে, আবার হয়তো আমার কাছে এসে বলেছে, আপা সত্যি আপনি আমাকে একটা স্ট্রেংথ দিয়েছেন, তখন মনে হয় হ্যাঁ সত্যি আমি পেরেছি।
তো সবচেয়ে বড় হলো মানুষের দুঃখ, মানুষের কষ্ট, সেটা আপনি বললেন শুধু ফ্যামিলি, আমি বলবো ফ্যামিলি না, আমার যে কর্মস্থল, আমার বন্ধু, পরিবার, প্রতিবেশী, প্রত্যেকের পাশে থাকতে পারাটাই, একটু সহানুভূতি দিয়ে, একটু মেন্টাল সাপোর্ট দিয়ে, এটা অনেক বড় কিছু। এবং পরিবার পরিজন, আমি পরিবার থেকে শুরু করেছি, আশেপাশে যারা আছে পরিজন, সবাই, মানে এটা অনেক বড় কিছু। কারণ ভালো থাকাটা কখনো একা থাকা যায় না, সবাইকে নিয়ে থাকতে হয়। দুঃখ কষ্ট একা গিলে ফেলা যায়, অনেক সময় হজম করা যায়, কিন্তু ভালো থাকাটা সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। অনেক ধন্যবাদ যে আপনি সবাইকে নিয়ে ভালো থাকেন এবং সবাইকে ভালো রাখতে সচেষ্ট থাকেন। আমাদের আজকের বিষয়ের সাথে ভীষণভাবে, মানে দুই ফাতেমায়, একজন নুসরাত ফাতেমা আর একজন শিরিন ফাতেমা শিরিন, দুজনেই খুব সুন্দর বললেন। এবার আসি তাহলে মৌসির কাছে। গান তো শুনবো, যেহেতু শিল্পী, ওই যে হাতের কাছে বলে না যে হাতের কাছে ছুরি চাকু থাকলে নাকি কিছু কাটতে ইচ্ছা করে, তো আমাদের চোখের সামনে যতক্ষণ শিল্পী আছে ততক্ষণ মনে হয় যে গাইতে থাকুক। তো গান তো শুনবই, তার আগে বলতে হবে যে মৌসি নিজেকে কতটা মানে দুঃসাহসী মনে করে এই ক্ষেত্রে, যখন দুঃসময় পাশে আসে। দুঃসময় মানে কিন্তু মোকাবেলা করতে হবে তাকে দুঃসাহস দিয়ে, সেটা শারীরিক, সেটা মানসিক হতে পারে, এখানে অস্ত্রের কোনো ব্যাপার নেই। তো এই দুঃসাহসটা যখন আসে তখন শিল্পী মৌসি কিভাবে সেটাকে সামলায়? আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অনেক কাজ হয়ে থাকে, তো আমরা বিশেষ করে শিল্পীরা বা মেয়ে আর্টিস্ট যারা আছি খুব বেশি যেটা ফেস করি, এটা একটা সাইবার বুলিং। দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অনেক নেগেটিভ কমেন্টস বলেন বা আশেপাশের মানুষ, এগুলা দেখা যাচ্ছে অনেক বাজে বাজে কমেন্টস মানুষ করছে। তো এগুলা কিন্তু মেন্টালি হ্যারাসমেন্ট, মেন্টালিতে অনেক প্রেশার পড়ে যে আমি একটা কাজ করছি, দেখা যাচ্ছে যে এগুলা কিন্তু খুব বেশি অপরিচিত না, কিছু দেখা যায় যারা আমাকে শত্রু মনে করছে, হিংসা করছে, বা ও কেন এই কাজটা এত দূরে কেন যাচ্ছে, ওরাই কিন্তু নেগেটিভ কমেন্টসগুলো করে যেন মেয়েটা মনটা ভেঙে যায় বা কিছু যেন হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেশি মাথায় কাজ করে। তো এরকম আমাদের তখন হয় কি যে অনেক মেন্টালিটি স্ট্রং করতে হয়। তো আগে এরকম হতো যে এরকম করছে মানুষ, এরকম করছে, বা ফ্যামিলির এটা বলছে, ওটা বলছে। তো এখান থেকে সরে আস্তে আস্তে এখন হয়েছে কি, এখন আমাকে আসলে কে কি বললো, পিছনে কে কি বলছে, কে কি করছে, এটা আমার কাছে কোনো ম্যাটার না। আমার কাছে মনে হচ্ছে যে এখন মানুষ আমাকে বলুক, মানুষ আমাকে বললেই মনে হচ্ছে যে আমার এটা বোধহয় ভুল হচ্ছে, আমার এটা সংশোধন করা উচিত। আমি এইটা মনে করে সবসময় সংশোধন করার চেষ্টা করি, নিজেকে আরো সমৃদ্ধ করার, নিজেকে আরো সংশোধন করার চেষ্টা করি। এখন আমি কখনো মানুষ যে এটা বললে যে আমি ভেঙে পড়বো দুঃসময়ে বা এরকম কোনো কিছু না, বরং আমার কাছে মনে হয় যে না, এটা মনে হয় আমার শুধরানো উচিত, এটা ঠিক করলে মনে হয় আমি আরো নিজেকে অনেক আত্মবিশ্বাসী বা নিজেকে অনেক ভালো করে প্রেজেন্ট করতে পারবো, দেখতে পারবো। বাহ। আর পরিবারের মানুষদের যদি কথা বলি, আসলে পরিবার তো আমাদের জীবনের সব থেকে আপনজনের জায়গা। আর মা বাবা, হাজব্যান্ড, তাদের তো তুলনা কখনোই হয় না। দেখা যায় যে দুঃসময়ে তারা যে পাশে আছে বা তারা যে আমাদেরকে সাপোর্টটা করছে, এটা কিন্তু অনেক কিছু। আর একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি যেমন ইউনিভার্সিটিতে পড়ছি, আমার যদি ছোট্ট একটা কারণে মন খারাপ হচ্ছে, আমি অনেক মন খারাপ করে থাকছি, সারাদিন ভেঙে পড়ছি, যা আর মনে হয় কি হলো বা কি হবে। তো দেখা যাচ্ছে আরও তো আমাদের সার্কেল অনেকে আছে, তো শেয়ার তো হয়, এভরিডে কথা হয় লং টাইম। তো এর এটা প্রবলেম, ওর ওইটা সমস্যা, তখন মনে হচ্ছে কি আল্লাহ, ওর কাছে তো আমার এটা কিছুই না, তো আমি কেন ভেঙে পড়বো? বরং আমি নিজে আত্মবিশ্বাসী হই এবং ওই মানুষটাকে, ভেতরটাকে আরও একটু জাগিয়ে তুলি যে না, জীবনে সব কিছুই হয়। মানুষটা যে থেমে আছে, এই থামা থেকেই জীবনে আধার আলো আসে, এই আলোটা থেকে কিন্তু মানুষ জীবনে একসময় অনেক বড় কিছু হয়। এবং যদি স্রোতের মতো জীবন একরকম করেই চলতে থাকলো, আমি তো বুঝবো না যে আমার কোথায় কোনটা ভুল হচ্ছে বা কি করা উচিত, বা আসলে আমার জীবনের ওই যে বলেছিলাম যে সুখটাকে যে আমরা গভীরভাবে উপলব্ধি করি, এটা তো আসলে বুঝবো না। আসলে স্রোতেরও কিন্তু ওঠানামা আছে, ধীর লয় আছে, মধ্য লয় আছে, একদম তো সেরকম জীবনও। আচ্ছা, আমরা একটা বিরতি নিব, হ্যাঁ, বিরতির পরে এসে কিন্তু গান শুনবো। আমি যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দিতে হবে, কেমন? আবার সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, একটু পরেই ফিরছি। সেই পর্যন্ত সাথেই থাকবে এই আশা রাখছি। ফিরে এলাম আবারও, এবং তোমরা সাথে আছো এই জেনে আবারও ভালোবাসা জানাচ্ছি। আর ফিরে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডায়। আরেকটি কথা, জুম আইডি দিয়ে তোমরা কিন্তু জলদি এসে পড়ো।
বন্ধুরা অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি আবার তোমাদের সাথে কখন দেখা হবে। ছিলাম মৌসির কাছে, হ্যাঁ, অনেক কথা শুনেছি, সুন্দর সুন্দর কথা শুনেছি। এবার একটা সুন্দর গান দিয়ে শুরু করি আড্ডা। আচ্ছা ঠিক আছে, আমার একটু পছন্দের গান গাইছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, শিল্পীর পছন্দই আমাদের পছন্দ। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের বেলায়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের বেলায়। আমি জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আহা, অর্থাৎ আমাকে ভেঙে পড়তে দিও না, ভেঙে পড়ার আগেই এসে ছল করব, জল ভরতে যাব, হ্যাঁ, সেই ছল যেন সফল হয়। বাহ, গানের মধ্যেও কিন্তু আমাদের বিষয়ের একটা দারুণ আসলে দেখা যায় কি গানের মধ্যে কিন্তু আমাদের সুখ দুঃখ সবকিছু ফুটে ওঠে। বিশেষ করে আমরা যারা গান গাই, এমনটা মনে হয় যে আমি যে গানই গাচ্ছি মনে হচ্ছে কি আমার জীবনটা নিয়েই বোধহয় লিখেছেন। আর গান কিন্তু আসলে দুঃখ হোক সুখ হোক, মানে মানুষকে মস্তিষ্ককে ঠান্ডা করে দেয় একদম। একদম একদম। ফাতেমা আপা, গান শোনা হয়? হ্যাঁ, খুব। কি আমার তো ধরনের গান? সব ধরনের গান ভালো লাগে, বাহ। সব রকম, মানে আমার সুরই আসলে ভালো লাগে। আসলে সুরের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, সেই। হ্যাঁ, প্রত্যেকটা সুরে কাঁদে। আমার ধারণা যে সে একটা শিশু যখন জন্ম নেয় সে সুরেই কাঁদে, সুরেই কাঁদে, বেসুরে সেই। কোনো শিশুকে আমি কাঁদতে দেখিনি। সেই, এবং সেই, শিশুর সেই। কান্না যে এত সুন্দর হতে পারে যে মানুষ কিন্তু তখন, একজন মাও কিন্তু তার কষ্ট ভুলে হেসে দেয়। হেসে দেয়, সেই। আমরা কানলে, অন্যেরা কানলে কি করি? চোখ মুছে দিই। আর ছোট বাচ্চা কানলে কিন্তু আমরা খুশি হই, ঠিক না? তো অন্তত সেই প্রথম কান্না, একদম। এটারই যেন অপেক্ষা আমাদের। অথচ এই শিশু বড় হয়ে যখন আবার নিজেকে দেখবে যে একটা কঠিন কষ্টের মুখোমুখি, তখন যেন সে সেই কষ্ট থেকে নিবৃত হতে পারে। তার শিক্ষা কিন্তু পরিবারই দেয়। আমি আপনার কাছে একটু পরিবার নিয়ে বেশি আসছি, কারণ আপনাকে কোনো মনে হচ্ছে অসুবিধা নেই। এই দুজনের চাইতে একটু পরিণত মানুষ আর কি। সেই। আর আমরা তো পরিবারের বাইরে কেউ নই, এখন একটু সেই। পরিবারটা কেমন যেন খাপছাড়া হয়ে গেছে। সেই। তো এই যে দুঃসময়গুলি যখন পরিবারের 5 জন মানুষের মধ্যে একজন মানুষের ঘাড়ে এসে চাপে, তখন কিন্তু বাকি 4 জন সেই চাপ অনুভব করে। এই বাকি 4 জনকে সামলানোটাও কিন্তু একটা বিশাল বিষয়। আপনি আপনার বাচ্চাদের কথা বলছিলেন, এই বাচ্চারা কিভাবে আপনার কাছে ওদের দুঃসময় নিয়ে আসতো? বাচ্চাদের যেমন, আমার ছেলে এখন আমেরিকাতে আছে, ও এনআরসিসের ডিরেক্টর, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ওইটার ও ডিরেক্টর, একদম এই কোম্পানির একজন মালিক। তো ওর যখন ও একদম পাশ করে ফেলছে, ও ট্রিপলিতে পড়েছে, একদম বড় পরিণত একটা ছেলে, তো ওর একবার প্রচণ্ড জ্বর হলো, 104-5। আমার কাছে মনে সেটাই ছিল ওর দুঃসময়। আমি ওকে ছোটবেলা থেকে কোনো কঠিন সময় যেতে দিইনি, এমনভাবে আগলে রেখেছি। ওদের পড়াশোনা, ওদের খেলাধুলা, ওদের, আমার সবচেয়ে ফোকাস ছিল ওদের মেন্টাল হেলথ। আমরা সবাই খুব ভাবি বাচ্চাটা খাচ্ছে না, বাচ্চাটা শরীর ভালো না নাকি ভালো। আমি সবচেয়ে বেশি ফোকাস করেছি মেন্টাল হেলথের উপরে, যে ওদের দুঃখ কষ্ট, ওরা যেন অলওয়েজ পজিটিভ থাকে, থিঙ্কিং ওরা যেন পজিটিভ থাকে। তো ওর যখন একবার একদম বড়, ও জয়েন করেছে, ও ট্রিপলিতে পাশ করেছে, ও
ও বাংলাদেশে জয়েন করে বোধহয় 4 মাস ছিল, তারপরে আমেরিকায় চলে গেছে। তো আমি ওর পাশে এমনভাবে থেকেছি, আমি ভুলেই গিয়েছিলাম যে একটা বড় পরিণত ছেলে, আমার মধ্যে সেই ছোট্ট সিফাত, আমার ছেলে, সেই গা মুছে দেওয়া, খাইয়ে দেওয়া, মাথায় পানি দিয়ে দেওয়া, মানে এখনো বলে যে সেবা কি জিনিস আমার মাকে দেখেছি, আমার মার সেবা। তো আমার পরিবার, আমার ছেলে মেয়ের যখনই যে খুব অসুস্থ হয়েছে বা পরীক্ষার সময়, এগুলি ওদের দুঃসময়, পরীক্ষার সময়টা ওদের দুঃসময়, অসুস্থ হয়েছে। যেমন আমার মেয়ে একবার কুরবানি, আমি ল্যাবেটে ভর্তি ছিল আমার মেয়ে, ওকে সিসিউতে রাখা হয়েছিল, সকালবেলা ফুল নিয়ে আসলো, আমি তাকিয়ে দেখি আমার মেয়ে সেই নাকে অক্সিজেনটা দেওয়া। এই কঠিন সময়ে ওদের পাশে আমি এমনভাবে থেকেছি যে ওদের সত্তা আর আমার সত্তা একেবারে আলাদা না। হ্যাঁ, তো আমি আছি, আমি সবসময়, আমি শুধু ওদের না, আমার ভাইয়ের পরিবারে, আমার বোনের পরিবারে এমন হয়েছে রাত 1:30টায় ছুটে গিয়েছে, অনেক দূরে বাসা। ওই যে মানুষের, সেটা আমার সন্তান হোক, আমার হাজব্যান্ড, আমার ভাই বোন, বা অনেক দূরের হলে আর একেবারে সেই রাত 3টায় ছুটে যাওয়া হয় না, কিন্তু তাদের আছি তোমাদের পাশে। আর ছেলে মেয়ের পাশে তো ওই যে বললাম, ছেলে অনেক বড় সড়ো একটা ছেলে, কিন্তু আমি ওদেরকে খাইয়ে দেওয়া, মুছিয়ে দেওয়া, মাথায় পানি দিয়ে দেওয়া, মানে আমি ওর সঙ্গে মিশে গিয়েছিলাম, এটাই আমার আনন্দ। আর এই যে কারো কষ্টের সঙ্গে মিলিয়ে দিলে, কারো দুঃখের সঙ্গে মিলিয়ে দিলে, কারো দুঃসময়ে আপনি যদি তাকে আপনার সর্বস্ব দিয়ে দেন, ও জীবনে কোনোদিন আর ভুলবে না। ওর কাছে সেইটাই অবিস্মরণীয়। ও সবসময় বলে আমার মায়ের সেই সেবা আমি ভুলতে পারছি না। তা আমি দিয়েছিলাম মাত্র কয়েকদিন, ওর মধ্যে 5 থেকে 6 দিন অনেক জ্বর ছিল, অনেক জ্বর, তখনও কিন্তু জবে ঢুকে গেছে, অনেক জ্বর। তারপর ওর বিয়ে হলো, চলে গেল। তো এইরকম যে ওদের দুঃসময় বলতে নিজেকে সুন্দর শক্তিশালী করে গড়ে তুলেছে নিশ্চয়ই। সেইটাই, যে ওদের দুঃসময় ছিল ওদের পরীক্ষার দিনগুলো, আর ওদের দুঃসময় ছিল কখনো কখনো ওরা, যেমন আমার ছেলে বললাম জ্বর হয়েছে, আমার মেয়ে একবার ওই তাও নিউমোনিয়া হয়েছিল। তো আমি যে ওদের পাশে কেমন করেছিলাম, মানে একেবারে নিরবচ্ছিন্ন দুটো মানুষই যেন একজন মানুষ। এরকম থাকার মধ্যেও আনন্দ, জানেন, এরকম থাকা। তখন কিন্তু আমি কোডার তখন আমি প্রিন্সিপাল। তো আমি কোন পদে আছি, আমি কোথায় আছি, আমি কি আছি, এই সব পরিচয় কোনো গুরুত্বপূর্ণ না। আমি ওর বোন, আমি ওর মা, এইগুলি হলো পরিচয়। আমি ওর স্ত্রী, ওয়াইফ, আমি ওর বন্ধু, হ্যাঁ, আমি ওর সহকর্মী। একদম মিলে যাও, একদম মিশে যাও কারো কষ্টের সঙ্গে, কারো দুঃখের সঙ্গে, কারো দুঃসময়টাকে নিজের দুঃসময় করে নাও। দেখবেন যে এটার মধ্যে আপনি অনেক আনন্দ পাবেন, যে আমি করতে পেরেছি ওর জন্য। এর কোনো বিনিময় দিতে হবে না, দেখবেন ওর কৃতজ্ঞতায় আপনি মিশে গেছেন, এটা আজীবন ফেরত পাবেন, আজীবন পাবেন। আর উপরওয়ালার কাছ থেকে কি পাবো সেটা আমি কখনো হিসেবই করি না, ওনার খাতা আছে, উনি লিখে রেখেছেন। কিন্তু আমি আপনার কাছে, আপনার পাশে থাকলে আপনার যে মনের জগৎটাকে আমি জয় করে নিতে পারবো, এটা সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয়। আর আজকে আমি এটা শুধু না, এটা সন্তানও এক, হাজবেন্ড বলেন, ভাই বোন, সবার জন্য, মানুষ মাত্র, প্রতিবেশী, সহকর্মী, সবারই তুই বাসিরে ভালো নইলে মনের কালো ঘুচবে। যেমন আমার মনে আছে, আমার হাজবেন্ড বুয়েটের প্রফেসর, আমি বুয়েট টিচার্স কোয়ার্টারে আমার পুরো দীর্ঘ সময় কাটিয়েছি। তো আমার পাশের একজন ভাবি মেন্টালি হয়ে পড়েছিলেন, ডিসঅর্ডার। আমি এমনও হয়েছে রাত 3টার সময় ঠাস ঠুস সব ছুঁড়ে মারছে, আমি ছুটে গিয়েছি, মাঝখানে দাঁড়িয়েছি। ভাবি এখনো কিন্তু মনে পড়ে, এবং আমার সবচেয়ে বেশি আনন্দ যে ওর এই দুঃসময়গুলোতে আমি সাপোর্ট দিতে পেরেছি। আমি কিন্তু দরজা বন্ধ করে আরো যেই দরজা দিয়ে, জানালা দিয়ে শব্দ আসছে, ওটাকে আরো আটকে দিতে পারতাম, শব্দ আসছে, আমি সেটা কিন্তু করিনি। তো এই আপনি কার কাছ থেকে রিওয়ার্ড পাবেন, স্বীকারোক্তি পাবেন, তার চেয়ে বড় কথা আপনি কিছু করতে পেরেছেন তার জন্য, এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে। এটাই, আর আনন্দ ছাড়া মানুষ তো কিছু করেও না, তাই না? আমি বলি যে আমি নিজে অনেক বেশি পাই, আমাকে কে কি দেয়, এই দেওয়াটা মানে স্বীকারোক্তি, এই দেওয়াটা আমি নিজে আনন্দ, হ্যাঁ আমি করতে পেরেছি, আমি পাশে থাকতে পেরেছি। জুমের বন্ধুরা চলে এসেছে, আমি প্রথমে বোধহয় রুমি আপা আছেন, তারপরে নাসিমা আপা আছেন, পরমা আপা আছেন, নাহিদা নীলি আপা আছেন। 4 জনকেই স্বাগত জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি। প্রথমে রুমি আপা, আনমিউট করে বন্ধুদের উদ্দেশ্যে কথা বলুন। আমাদের আজকের বিষয় দুঃসময়ে ভেঙে পড়তে নেই।
শুভ সন্ধ্যা আপু। একদমই না, দুঃসময়ে ভেঙে পড়বো কেন বলো? দুঃসময়কে জয় করার জন্যই তো আমরা আছি। আমার তো সেটাই মনে হয়। জীবনে দুঃসময় আসবেই, কিন্তু এটাকে তো জয় করে চলতে হবে। তার আগে আর একটু বলি, আজকে আমি যাকে দেখে জয়েন করলাম সে আমার হচ্ছে ইয়োগা মেট, ফাতেমা আপা। গুড, আমি চিনতে আপার পারছিলাম। হ্যাঁ, আপু, আমি আমি ওই যে একটু আগে কথা বলে উঠছিলাম না, আমি বলতে চাই আপুকে আমি চিনি মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে দেখে আমি জয়েন করলাম, যে অনেক দিন জয়েন করাও হয় না। তা আজকে পোস্টারে দেখলাম যে লেডিস ক্লাব এরিয়াতে যে তোমার খুব ছবি, ভালো করেছো, তো আমি বললাম যে আজকে জয়েন করি। খুব ভালো করেছো। আমি তোমাকে দেখতে পেয়েছি আপু, আমারও অনেকদিন যোগাতে যাওয়া হয় না, আমার ব্যস্ততার জন্য আমি ভীষণ খুশি হয়েছি তোমাকে দেখতে পেয়ে। বাহ, অসাধারণ এই ব্যাপার। একজন আমার খুব মানুষ ভালো লাগছে আপু। একেবারে মানসিক শক্তি নিয়ে চলেন আমার মতোই। ধন্যবাদ রুমি আপা। এবার আমরা নাসিমা আপার কাছে শুনবো, আমাদের বন্ধুদের ভালোবাসা দিন। জি, আসসালামু আলাইকুম। আপনার আজকে টপিক ছিল দুঃসময়ে আমরা যেন ভেঙে না পড়ি। একদম। আমার তাৎক্ষণিক একটা বিষয় মনে হয়েছে, আমরা আসলে ভেঙে মানে আমরা জয় করি, বাট ওই সময় যে অনুভূতিটা বা এমন থাকে, যদি সাপোর্টিং মেন্টালিটি থাকে, তারপর সাপোর্টিং কিছু বডি থাকে, তাহলে ওইটাকে জয় করা ইজি হয়। তো আমাদের উইমেনদের ক্ষেত্রে একটা প্রতিকূলতা অনেক সময় কাজ করে যে আমরা সাপোর্টিং হ্যান্ড, সাপোর্টিং বডি এটা পাই না। ইন ওভারঅল আমার মনে হয় আমাদের সমাজের সবার জন্য এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত, যে সাপোর্টিং হ্যান্ড গুলো যেন থাকে, আমাদের পাশে যারা থাকে তারা যেন এগিয়ে আসেন। জয় তো আমরা করি, না করে তো উপায় থাকে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আরো একজনকে পেয়েছি, তানিয়া নেওয়াজ। আচ্ছা আচ্ছা, তানিয়া নেওয়াজও আমার বাহ। পরিচিত, উইমেন্স কালিনারির অর্গানাইজিং সেক্রেটারি আমি। তানিয়া নেওয়াজও আছে আমাদের। 13 তারিখে পরশুই দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পহেলা না, বৈশাখের কথা বলবে, প্রোগ্রামে। উনিও কথা বলবে। এখন আমরা নাহিদা নেলি আপার কাছে যাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। আপা, আপনাকেও শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকের টপিকটা হচ্ছে দুঃসময়ে ভেঙে পড়তে নেই। আসলে ঠিক, দুঃসময় তো আসলে সবার জীবনেই আসে, কিন্তু ওটা তো আসলে আমরা ভেঙে পড়লে তো আসলে ওইটা পার হবে না। খুব শক্ত হাতেই আমাদেরকে ওইটা হ্যান্ডেল করতে হবে। তো আমাদের উচিত দুঃসময়ে আমাদের ভেঙে না পড়ে, মানে এই ছোট ছোট কান্নাকাটি না করে বা দুঃসময়টা খুব মানে ভীত না হয়ে আমাদের ওই সময়টা শক্ত হাতেই ওই সময়টা আমাদের পার করা, এবং সেই সময়টা কিভাবে আমরা কাটাতে পারবো, কিভাবে কাটিয়ে উঠতে পারবো, সেটাই চেষ্টা করা। তবে হয়তো দুঃসময়টা আমাদের পার করতে পারবো ভালো। বাহ, অনেক ধন্যবাদ আপা। এরপরে আমি বড়মা আপাকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। খুব ভালো আছেন আশা করি। আমাদের বন্ধুরা আছে, কথা বলুন। হ্যাঁ, ভালো আছি আপু। আমি সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাচ্ছি প্রসঙ্গ ছেড়ে। এই যে উপরে নাসিমা আক্তার, ও আমার আপন বোনের মেয়ে। ও সে আচ্ছা আচ্ছা, তার অনেক পরিচিতি সেই দিদি। হ্যাঁ, আমার আপন বোনের মেয়ে। মানে তো যাই হোক, আমরাই। আমি হ্যাঁ, এখন আমি কথা বলতে চাচ্ছি যে দুঃসময় তো আমার জীবনকে ঘিরে নিয়েছে, সম্পূর্ণ দুঃসময়। এতটা দুঃসময়ের মধ্যে পড়েছি, আমি কখনো ভেঙে পড়িনি। আমি শক্ত হাতে শক্ত মনে হেঁটে চলেছি এখনো, আমি এই বয়সেও। তাইলে আমরা আমরা কেন এত ভেঙে পড়বো? আমাদের ভেঙে পড়ার কোনো কোনো অপশন নেই, কারণ আমরা ভেঙে পড়বো না কখনো। এই বয়সে পড়িনি, আর সামনে যতদিন বেঁচে থাকবো ততদিন এভাবেই শক্ত হাতে লড়াই করে যাবো। আমার বাহ, এটুকুই কথা। অসাধারণ অসাধারণ। তানিয়ে নেওয়া আপা তালি দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। এবার আপনি আনমিউট হয়ে আমাদের সাথে কথা বলুন। জি আপা, আসসালামু আলাইকুম সবাইকে, শুভ ওয়ালাইকুম সন্ধ্যা। সালাম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। জি আপা, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর ফাতেমা শিরিন আপা সহ যারা আছেন স্টুডিওতে উপস্থিত আজকে,
সবাইকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আর ফাতেমা শিরিন আপার কথা কি বলবো, উনি খুবই অমায়িক একজন মানুষ, আমাদেরকে অনেক স্নেহের মধ্যে, আদর ভালোবাসার মধ্যে রাখেন এবং ওনারা আমাদের এক আইডল। আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখি, সেটা কাজের মাধ্যমে হোক অথবা কথার মাধ্যমে হোক। তো আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপা। আর এই যে দুঃসময়ের কথা আমরা আজকে শুনছি, এরকম আইডল মানুষদের সাথে থাকলে, পাশে থাকলে আসলে দুঃসময়ে আমার মনে হয় কাটিয়ে ওঠা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। কঠিন কিছু নয়। আর আপাদের হাত ধরে আমরা যেমন শিখেছি, আমাদের হাত ধরেও আজকে অনেক অনেক নারীরা শিখছেন। আমি যেমন যখন আমি পার্লার করেছি, আমার মাধ্যমে হাজার হাজার নারী ট্রেনিং নিয়ে বিদেশে আছেন, ঢাকার অনেক বড় বড় পার্লারে আছেন। তো আমি সেই জন্য আমাকে নিজেকে অনেক ধন্য মনে করি। আর আপাদের কাছ থেকে আমরা এখনো শিখছি, আসলে শেখার কোনো বয়স নাই। সেই জন্য আমি বলবো দুঃসময়ে কষ্ট না পেয়ে, ভেঙে না পড়ে আপনারা কাজ শিখুন। নারী পুরুষ সবার কথাই বলবো, শুধু নারীদের কথা না। কাজের কোনো মানে ইয়ে নাই, আপনি যত কাজ শিখবেন আপনার ভবিষ্যতের জন্য সেটা দুঃসময় থাকবে না, সুখের সময় হয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। জুম আড্ডার ফাঁকে আমার বিরতি নেবার সময় হয়ে গেল। বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরব এবং তোমাদের সাথে নিয়েই ফিরব। বিরতি শেষে ফিরে এলাম, সময় কিন্তু ফেরে না, সময় তার আপন গতিতে চলে যায়। তাই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে এবং তোমাদের সাথেও। কি আশ্চর্য না, সময় সময়ের গতিতে চলে যায়। সময়ের কি কোনো দুঃসময় নেই? সময়ের নিজের মনে হয় নেই। দুঃসময় টপিকসটাই এমন, মানে আমাদের সবার সঙ্গে আসলে রিলেটেড, মানে ওতপ্রোতভাবে মানে একদম জড়িত। দেখা যায় যে আরো অনেক কথা মনে থেকে যায়, স্ক্রিনে বলা হয় না, মানে এটা অনেক কিছু। প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেক সময়টা আমি শ্রেণীর, মনে করি এটা আসা উচিত। এমন অনেক উচ্চবিত্ত তার দুঃসময় আসবে না, মধ্যবিত্ত তার দুঃসময় আসবে না, নিম্ন, সবার প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সঙ্গ, উপসঙ্গ, যে জীবনের কোনো না কোনো সময় আসবে এবং আসা উচিত। এটা একটা লেসন। এটা ভালো বলছে উনি, যে আসা উচিত, আসা উচিত, আসা উচিত। আসলে আমাদের অনেক সময় আচার না খাইলে শেখে না, হাঁটা শিখবে না, না হলে তো আমরা শিক্ষা নিব না। সবচেয়ে কি আপু, এবং আশেপাশে অনেকে দুঃসময়ে আসলে বা বিপদে পড়লে আসলে আমরা অনেকে মানে চিনতেও পারি যে আমার পাশে কে কতটুকু। আমি হয়তো তার জন্য ওয়েট করব না, এটা খুব ভালো বলেছেন না, দুঃসময় এলে কিন্তু মানুষকে চেনা যায়। এটা একটা মানুষকে চেনা যায়, কয়েকটা মাত্র ধাপ আছে, তার মধ্যে মনে হয় প্রধান ধাপ দুঃসময়। সুখে তো অনেকেই থাকে, সুখে, কিন্তু দুঃখে কে পাশে থাকলো ওইটাই মানুষ সারা জীবন মনে থাকে। আমার খুব কাছে একটা বন্ধু আছে, সব সময় আমাকে মেন্টাল সাপোর্ট করে, মানে এটা আমার শক্তি যোগায়। তিনজনের কাছেই বলছি, আমার নিজের এটা ব্যক্তিগত ধারণা বা বই পড়ে বা চলচ্চিত্র দেখে, যে আমরা যখন দুঃখে থাকি তখন কিন্তু আমাদের সুখের সময়গুলো খুব মনে পড়ে। আবার যখন আমরা সুখের সময়ে আসি, অনন্ত সুখ, তখন দুঃখ কোথায় ছিল, কেমন ছিল, কি প্রকারের ছিল, উথলে ওঠে। কিন্তু এই প্রসঙ্গে আমার একটা চলচ্চিত্রের গান মনে পড়ছে, যে যখন নায়িকা যখন সুখের মুহূর্ত এসেছে, তখনও সে বলছে যে দুঃখের স্রোতে ভাসা ফুল কোনোদিন পায় না তো কুল, বুঝিবা পথের ভুলে এলাম নতুন কুলে, সে কুল আবার দূরে যাবে কিনা, এরকম। মানে সুখ পাওয়ার পরেও মনে হচ্ছে যে আমার এই সুখটা হারিয়ে ফেলবো কিনা। তার মানে এই যে অসময়টা, দুঃসময় বলি বা অসময় বলি বা দুঃখের সময় বলি, সে কিন্তু আমাদের চারিপাশেই খুব বাস করে, আমাদের ছেড়ে কিন্তু যায় না সে, মানে হাত বাড়ালেই পাওয়া যাবে, এরকম একটা বিষয়। বললাম না, এটা মানে চক্রের মতন আসলে, একদম আসবে যাবে, আসবে যাবে, একরকম থাকে না তো। আমার লাইফ একরকম যাচ্ছে, আবার আমার বাচ্চারা বড় হচ্ছে, আবার ওদেরকেও বিয়ে দিব, ওদের লাইফের একটা, এবার ওদের কোনো একটা ঝামেলা সেটাও আমার উপর পড়বে। বললাম না, আমরা ভাই বোন বলো, ফ্যামিলি, একজন শুধু ওতপ্রোতভাবে জড়িত, যারা কাছের মানুষ। আমার বোনও যদি কোনো একটা বিপদে থাকে বা আমার বন্ধু কোনো বিপদে থাকে, সেটার প্রভাব আমার উপর পড়বেই। তাকে আমি বিপদে কিভাবে সাপোর্ট করব, সেটা হচ্ছে কথা। এখন দায়িত্ব হচ্ছে যে আমি আমার নিজেকে তো আত্মবিশ্বাস করে তো আমাকে
মানে দাঁড় করাবো, করতেই হবে। পাশাপাশি তাকেও সাপোর্ট করা, সে যেন ভেঙে না পড়ে। একদম, অনেক এটাই ধন্যবাদ। করা উচিত আমাদের। অনেক ধন্যবাদ। আমি শিখলাম তিনজনের কাছ থেকে তিন রকম জিনিস শিখলাম আবার নতুন করে। একটা হলো যে দুঃসময় এলে মানুষ চেনা যায়, আর অবশ্যই। আপা বলছিলেন যে বাচ্চাদের যখন বড় করেছেন তখন আপনি ওদের মানসিক স্বাস্থ্যের প্রতি বেশি যত্নশীল ছিলেন। এটা আমি বলবো যে আজকে যারা আমাদের এই আড্ডার সাথে ছিলেন একদম। তাদের মনে হয় নতুন করে আবার কাজে লাগলো। আমার বাচ্চারা যদিও বড় হয়ে গেছে, আমার নাতি নাতনি আছে, ওদের বেলায় কাজে লাগবে। তো ফাতেমা আপা ছোট্ট করে আজকের আয়োজন এবং এখানে এসে কেমন লাগলো বলবেন, আর তারপরে আমরা শেষে আছি সেই সঙ্গীত শিল্পীর কাছে, আমরা গান শুনতে শুনতে বাড়ি যাব, কেমন? ঠিক আছে। তাহলে মনে মনে প্রস্তুতি নিতে থাকো যে কোন গানটা আমাদের এবার আচ্ছা। পুরোপুরি শোনাবে। ওকে। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে যারা সুযোগ করে দিয়েছেন এখানে আসার জন্য, কথা বলার জন্য, মনের ভাব প্রকাশ করার জন্য, বিনিময় করার সুযোগ পাওয়ার জন্য। আর বলবো যে আমি আমার এই জীবনে অনেক বন্ধু আমাকে দেখলে কেমন মনে হয় জানি না, কিন্তু আমার অনেক বয়স, এই বয়সে আমি অনেক মানুষকে পাশে পেয়েছি। আরও 3 জন আজকে আপনারা যোগ হলেন আমার জীবনে বন্ধু হিসাবে। হয়তো সারা জীবন আমাদের এই আজকের এই আড্ডা, আজকের এই বন্ধুত্ব অটুট থাকবে। তো আমার যেটা সবার জন্য, আমার এই জীবনে আমার যে এক্সপিরিয়েন্স, আমার বাবা একজন শিক্ষাবিদ ছিলেন, আমার হাজব্যান্ড একজন শিক্ষাবিদ, আমি নিজেও একজন শিক্ষক। আমি বলবো যে দুঃসময়ে আমরা ভেঙে পড়বো না, আমরা আবিষ্কার করব আমাদের নিজেদেরকে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষমতা থাকে, এই ক্ষমতাটা অর্থের ক্ষমতা না, এই ক্ষমতাটা হচ্ছে আমার কঠিন সময়টাকে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এবং এই দুঃসময়টা না আসলে কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমার এই ক্ষমতা কতটা, আমি কিভাবে পারি নিজেকে সব কিছুকে পিছনে ফেলে দিয়ে জয় করে সামনে এগিয়ে যেতে। তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা, আমার একজন আপা বলেছিলেন, নাসিমা আপা বলেছিলেন যে একটা সাপোর্ট দরকার। আমি বলবো যে না, আপনার মধ্যে একটা আপনি আছেন, আমার মধ্যে যে আমি, এইটা আমার সবচেয়ে বড় সাপোর্ট। এবং বলে না, যে কোনো বিপদে আমাদের শুরুতেই খুঁজে নিতে হবে আমার পথ কতগুলো আছে। যেমন আমি যদি বলি আমার ছেলে যে বড় সড় একটা ছেলে অফিসে যাচ্ছে, হঠাৎ করে আমি দেখছি এখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মুহূর্তে এখনই আমার কি করা দরকার, এবং সেই যেমন এখনই আমাদের একটু পরে বিদায় নিতে হবে, চলে যাচ্ছি মৌসির কাছে। গান দিয়ে শেষ হোক আমাদের, আর কথা নয়, অনেক কথা হয়েছে। আমি খুবই মজার একটি গান গাইছি, আমাদের রংপুরে ভাওয়াইয়া গান। বাহ, ও আমার দেশি প্রায়। হ্যাঁ, আমি উত্তরবঙ্গে, আমিও উত্তরবঙ্গে। ঠিক আছে, গাইছি। আচ্ছা, গান শুরুর আগে আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিই, পরে আর সময় পাবো না। অনেক ভালো কাটলো সময়, আমার বিশ্বাস, এবং তোমরা সাথে ছিলে, সেটা ভালো লাগার আরেকটা কারণ। আমরা সময়ের সাথে পেরে উঠি না, সময়ের মতো চলে যায়, তাই আমাদেরও চলে যেতে হবে। সবাই খুব ভালো থেকো, পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে সদাই সুখে থাকার চেষ্টা করো। ফিরে আসছি তোমার কাছে, চলো। ঠিক আছে, গাইছি। হুরে দেখ তো বনু, হুরে দেখ তো বনু, চ্যাংরা গুলা কেমন না গাইছে, জোর করিয়া হানিয়া যায় মুখ সিনেমা হলে। হুরে দেখ তো বনু, হুরে দেখ তো বনু, চ্যাংরা গুলা কেমন না গাইছে, জোর করিয়া হানিয়া যায় মুখ সিনেমা হলে। আরে জোর করিয়া হানিয়া যায় মুখ সিনেমা হলে। মুই বলে সে আনা হইসুম, স্যাংরা গুলাহি কয়, আরে দেখ তো বনু এগলা কথা কার পরানোত সয়। মুই বলে সে আনা হইসুম, স্যাংরা গুলাই কয়, আরে দেখ তো বনু এগলা কথা কার পরানোত সয়। আরে দাদা আল্লাহ শুনলে পরে হাড্ডি ফাটাইবে, জোর করিয়া হানিয়া যায় মুখ সিনেমা হলে। ওরে দেখ তো বনু, ওরে দেখ তো বনু, চ্যাংরা গুলা কেমন না গাইছে, জোর করিয়া হানিয়া যায় মুখ সিনেমা হলে। ওরে জোর করিয়া হানিয়া যায় মুখ সিনেমা হলে।